নমস্কার। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। আমি যে সময় এই ভিডিওটি বানাচ্ছি তার মাঝখানেই আমি আজকে একটি ছোট্ট কবিতা পড়াবো। টমাস হার্ডির একটি কবিতা, দ্য ডার্কলিং থ্রাশ। এই কবিতাটি স্কুল সার্ভিস কমিশনের সিলেবাসে আছে। এছাড়াও হয়তো অন্যান্য স্কুল সিলেবাসেও এটা পড়ানো হয়ে থাকতে পারে। একটা সময় কলেজে তো এটা পড়ানো হতোই। ডার্কলিং থ্রাশ এই কবিতাটি বড় আশার কবিতা, মানে অপটিমিজমের কবিতা। কবিতাটা শুরু হচ্ছে একটা পেসিমিস্টিক নোট দিয়ে, কিন্তু কবিতার শেষে আমরা একটা উত্তরণ খুঁজে পাচ্ছি। মানে আমরা যে সময়টার মাঝখানে রয়েছি, যেখানে আমাদের জীবনের সুকুমার অনুভূতিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, একটা সামাজিক অবক্ষয়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমরা প্রত্যেকেই একটা পথ খুঁজছি, কোন পথে গেলে আমাদের এই অবক্ষয় থেকে উত্তরণ মিলবে। আমরা সেই পথ এখনো খুঁজে পাইনি, কিন্তু তবুও প্রত্যেকেই বাঁচে নিজের মতো করে কিছু আশা নিয়ে, কিছু স্বপ্ন নিয়ে। এই কবিতাটি কবির আশা জাগানোর একটি কবিতা। যে এবং এই কবিতাটি পড়বার পর আমাদের যেটা মনে হয় যে সেই বিখ্যাত সংস্কৃত শ্লোকটা, যেখানে বলা হচ্ছে যে চক্রবর্ত পরিবর্তন্তে দুঃখানি চ সুখানি চ, মানে এই যে সুখ আর দুঃখের যে খেলাটা, এইটা মূলত একটা চাকার দুটো অংশ আর কি। যে আজকে যদি দুঃখের দিন থাকে তবে সেটা পাল্টে সুখ আসতে বাধ্য। খুব ছোট্ট কবিতা, এবং কবিতাটি পড়ানো শুরু করব আমি। তবে তার আগে আরো দুটো কথা একটু বলে নিই। যে টমাস হার্ডি ছিলেন ভিক্টোরিয়ান যুগের কবি। তার জন্মটা হচ্ছে 1840 এবং তার মৃত্যু 1928। এবার ভিক্টোরিয়ান যুগের কবি যারা ছিলেন তাদের নৈতিক মূল্যবোধ, ঈশ্বরের প্রতি তাদের আস্থা, এই বিষয়গুলো ছিল তাদের মধ্যে। টমাস হার্ডিও ব্যতিক্রম নন। তার মধ্যেও তার যে ভিক্টোরিয়ান যুগের যে মূল্যবোধ, নীতিবোধ, ন্যায়পরায়ণতা, ঈশ্বরে বিশ্বাস, এই সমস্ত জিনিসগুলো ভীষণভাবে ছিল। এবং তিনি এই যেটা আমরা যান্ত্রিক সভ্যতা বা মডার্নাইজেশনের শুরুর দিকটায়, যে ওয়েস্টার্ন সিভিলাইজেশন, সেইটা সব ক্ষেত্রে তিনি ঠিক মেনে নিতে পারেননি। ফলে এই কবিতায় আমরা যে ল্যান্ডস্কেপের ছবিটা দেখব, যে ছবিটা তিনি আঁকছেন শুরুর স্টান্জাতে, যে পেসিমিজমের ছবি তিনি আঁকছেন, সেই নৈরাশ্যের ছবি আবিষ্কার করতে করতে আমাদের এটা মাথায় রাখতে হবে যে ল্যান্ডস্কেপ, তিনি যে ল্যান্ডস্কেপের ছবিটা আঁকছেন, সেই ল্যান্ডস্কেপটা মূলত একটা এক্সটেন্ডেড মেটাফর। ওয়েস্টার্ন সিভিলাইজেশনের একটা এক্সটেন্ডেড মেটাফর হচ্ছে এই ল্যান্ডস্কেপটা। এইটা মাথায় রেখে আমাদের একটু কবিতাটা পড়া উচিত, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। যদিও যে বিষয়টা আমি বললাম, এই এক্সটেন্ডেড মেটাফোরের বিষয়টা, এটা আমি কবিতা পড়তে পড়তে আরেকবার আলোচনা করব। তাহলে আজকে মূল কথা বা মূল কবিতা পড়াটা শুরু করা যাক। দ্য ডার্কলিং থ্রাশ বাই টমাস হার্ডি। I leant upon a coppice gate when frost was spectre grey, and winter's dregs made desolate the weakening eye of day. The tangled vine stems scored the sky like strings of broken lyres, and all mankind that haunted nigh had sought their household fires. এই কবিতাটি লেখা হচ্ছিল 19th সেঞ্চুরির একদম শেষ দিন। মানে ক্রিটিকরা বলেন যে 19th সেঞ্চুরির একদম শেষ দিন, অর্থাৎ 31 ডিসেম্বর লেখা হচ্ছে এই কবিতাটি। একটা বছর শেষ হচ্ছে, শুধু তাই নয়, একটা শতক শেষ হচ্ছে। 19th সেঞ্চুরি শেষ হয়ে 20th সেঞ্চুরি শুরু হবে। এই সন্ধিক্ষণে 31 ডিসেম্বর কোনো একটা সময় তিনি এই কবিতাটি লিখছেন। আমরা যারা এই 2000 থেকে 2001 এই ট্রানজিশনটা আমরা যারা দেখেছি, আমরা জানি যে এই একটা শতক শেষ হয়ে নতুন আরেকটি শতক শুরু হওয়ার অনুভূতিটা ভীষণ অন্যরকম। টমাস হার্ডির ক্ষেত্রেও একই বিষয় ঘটছিল। 19th সেঞ্চুরি শেষ হয়ে 20th সেঞ্চুরি শুরু হচ্ছে।
তিনি লিখছেন, আই লিঙ্কড আপন আ কপিস গেট। তিনি একটা কপিস গেটে হেলান দিয়ে দাঁড়িয়েছিলেন। when frost was spectre grey, চারিদিকে তখন তুষার, যেহেতু ডিসেম্বর মাস, আমরা বুঝতে পারছি যে কবির দেশে ডিসেম্বর কতটা ভয়ঙ্কর হতে পারে। when frost was spectre grey, তুষার, চারিদিকে ফ্রস্টি, বরফ, সব তুষার ঢেকে গেছে, এবং সেই রংটা তিনি বলছেন স্পেক্টার গ্রে। স্পেক্টার, এই শব্দটার মধ্যে একটা আত্মা বা মৃত্যুর একটা যোগ রয়েছে। স্পেক্টার গ্রে, ধূসর। এই গ্রে ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট, কারণ লিটারেচারে যেটা হয়, লিটারেচারে সাদা রংটা যদি আশাকে ডিনোট করে, অর্থাৎ হোপ, এবং কালো রং যদি মানে নিরাশা বা দুঃখ বা যন্ত্রণাকে ডিনোট করে, তাহলে গ্রে হচ্ছে একটা রং যেটা ইন বিটুইন হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, এবং এইটা ইট স্ট্যান্ডস ফর আনসার্টেনটি। এটা একটা অনিশ্চয়তার রং। এই যে ল্যান্ডস্কেপের কথাটা বলছিলাম, সেই ল্যান্ডস্কেপের যে এক্সটেন্ডেড মেটাফর, সেটা কিন্তু শুরু হয়ে গেছে। তিনি বলছেন চারিদিকে যে তুষার পড়েছিল, বরফ, সেইটা মৃত ব্যক্তির মতো ফ্যাকাশে। সেই তুষারের রংটা মৃতদের মতো ফ্যাকাশে, অর্থাৎ চমৎকার স্টাইলিস্টিক্স। যে মৃত ব্যক্তির যে রং বা বর্ণহীনতা, যে তার যে একটা ফ্যাকাশেপনা, সেই ফ্যাকাশে ভাবটা এই পুরো পুরো এরিয়াতে রয়েছে, যেখানে পুরো 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 যে এলাকাটা, সেই এলাকাটা ফ্রস্টি। And winter's dregs made desolate, desolate means এখানে cheerless, the weakening eye of day, weakening eye of day, চমৎকার একটা মেটাফর। একটা দিন শেষ হয়ে আসছে, এবং এখানে দিন বলতে শুধু দিন নয়, একটা বছর, এবং শুধু বছরও নয়, একটা শতক, একটা শতক শেষ হয়ে আসছে। একটা শতাব্দী শেষ হয়ে নতুন আর একটা শতাব্দীর সন্ধিক্ষণে তিনি দাঁড়িয়ে আছেন। উইন্টারস ড্রেগস মেড ডেসলেট দ্য উইকেনিং আই অফ ডে। এই যে দিনের শেষটা, এইটা আরো একাকী হয়ে গেছে এই শীতের যে ডিস্ট্রাকশন বা চেয়ারলেসনেস, তার জন্য। শীতের মধ্যে একঘেয়ে তুষারপাত, সে শীতের মধ্যে যে একঘেয়েমি আছে, সেই একঘেয়েমিতে বা সেই একঘেয়েমির জন্য দিনের শেষটা একেবারেই চেয়ারলেস হয়ে গেছে, প্রাণহীন হয়ে গেছে। The tangled vine stems scored the sky. Scored the sky মানে হচ্ছে যে shoot out against the sky, অর্থাৎ তিনি, এই দৃশ্যরূপটা এরকম, তিনি যেখানে দাঁড়িয়ে আছেন তার পাশেই একটা লতানো গাছ উঠেছে, যার ওই কর্ষিকাগুলো, যেটাকে আমরা জীবন বিজ্ঞানের ভাষায় কর্ষিকা বলি, সেই কর্ষিকাগুলো অনেক দূর পর্যন্ত উঠেছে, মানে গাছটার উচ্চতা অনেকটা বেশি, এবং সেই কর্ষিকাগুলো অনেকটা দূর অব্দি উঠেছেন। সেইটাকে তিনি কল্পনা করছেন কিভাবে, লাইক স্ট্রিংস অফ ব্রোকেন লায়ার্স। একটা বাদ্যযন্ত্রের তার, সেই তার যেন কেটে গেছে। মানে কল্পনা করা যাক যে একটা গিটার বা একটা সেতারের যদি আমাদের হঠাৎ করে তার তারটা ছিঁড়ে যায়, তাহলে সেই তারটা গুটিয়ে যায়। তো এই যে যে ক্রিপার বা ক্লাইম্বার, যার কথা তিনি বলছেন, সেই গাছটির কর্ষিকাগুলো এমনভাবে বিস্তৃত হয়েছে পিছনে আকাশের এগেনস্টে, তিনি কল্পনা করছেন যে একটা বাদ্যযন্ত্রের তার কেটে গেছে। অর্থাৎ এই মেটাফরটাকে যদি আমরা একটু ভাবি এভাবে, যে টমাস হার্ডি বলতে চাইছেন যে একটা জীবনের মধ্যে দিয়ে যাচ্ছেন, একটা সময়ের মধ্যে দিয়ে তিনি যাচ্ছেন, যেখানে সুর, তাল, লয়, ছন্দ এগুলো আর নেই। বাদ্যযন্ত্রটি বাজছেই না, কারণ তার তারগুলো ছিঁড়ে গেছে। চমৎকার একটা মেটাফর, যে এটাও সেই একই, যে তিনি তার এই যে হতাশা, পেসিমিজম, এটা ক্রিটিকরা বলছেন এটা এই কারণেই যে তিনি এই পেসিমিজমটা খুঁজে পাচ্ছেন বা পেসিমিজম দেখতে পাচ্ছেন, কারণ তিনি এই ওয়েস্টার্ন সিভিলাইজেশন বা মডার্নাইজেশন যেটা শুরু হয়ে গেছে, সেই সমাজ ব্যবস্থাটাকে তিনি মন থেকে মানতে পারছেন না বা পারেননি। And all mankind that haunted nigh, that means haunted nigh means frequented the neighborhood, এই ফ্রেজগুলো মনে রাখা দরকার। এটা আমি আমার আগের যে কবিতাগুলো পড়িয়েছি সেখানে বলেছিলাম যে
এই এই ফ্রেজগুলো তুলে দিয়ে স্কুল সার্ভিস কমিশনে প্রশ্ন আসার সম্ভাবনা থাকে। তো লিখছেন যে অ্যান্ড অল ম্যানকাইন্ড দ্যাট হন্টেড নাই হ্যাড সট দেয়ার হাউসহোল্ড ফায়ার্স। সমস্ত মানুষজন যারা এই 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 এলাকাটি দিয়ে ঘোরাঘুরি করতো তারা এখন আর এখানে কেউ নেই। সবাই তাদের নিজেদের ঘরে তাদের হাউসহোল্ড ফায়ার্স, তাদের নিজেদের ঘরের যে গার্হস্থ্য জীবন সেই জীবনযাপনে ব্যস্ত। এটা প্রথম স্টানজা। এই প্রথম স্টানজা জুড়ে একটা শূন্যতার ছবি আঁকছেন টমাস হার্ডি, যে শূন্যতায় মৃত্যুর ছাপ রয়েছে এবং যে শূন্যতার মধ্যে একটা ইঙ্গিত রয়েছে যে জীবনের যে কিশলয় অনুভূতিগুলো, সেই অনুভূতিগুলো নষ্ট হয়ে গেছে বলেই সুর, তাল, লয়, ছন্দ এই সমস্ত কিছুতে একটা ছেদ পড়েছে। অর্থাৎ প্রথম স্টানজাটি নিঃসন্দেহে একটি পেসিমিস্টিক স্টানজা। সেকেন্ড স্টানজা, The land's sharp features seemed to be, sharp features মানে হচ্ছে ক্লিয়ার আউটলাইন, একটা ভূখণ্ডের বা একটা ভূমিরূপের যে টোপোগ্রাফিক্যাল ফিচার্সগুলো থাকে সেইটাকে এখানে শার্প ফিচার্স বলা হচ্ছে। The land's sharp features seem to be the century's corpse outland. Century's corpse outland, তোমরা যারা কবিতাটা পড়বে দেখবে সেঞ্চুরিটা ক্যাপিটাল সি দিয়ে করা হয়েছে। তার মানে এখানে সেঞ্চুরিকে টমাস হার্ডি একটা প্রপার নাউন হিসাবে ইউজ করছেন। তিনি বলছেন প্রথম দুটো লাইনে, দ্য ল্যান্ডস শার্প ফিচার্স সিম টু বি দ্য সেঞ্চুরিজ কর্পস আউটল্যান্ড, মানে চারিদিকটায় পুরো এলাকাটা, পুরো জমিটা, পুরো ভূমিরূপটা যেভাবে বরফে ঢেকে রয়েছে, ফ্রস্টে ঢেকে রয়েছে, তার মনে হচ্ছে যে যেন অনেকগুলো মৃতদেহকে পরপর শোয়ানো রয়েছে এবং তাদের উপর দিয়ে একটা সাদা চাদর বিছিয়ে দেওয়া হয়েছে। দ্য সেঞ্চুরিজ কর্পস আউটল্যান্ড, দ্যাট মিনস ডেড বডি অফ দ্য 19th century। 19 শতক যে শেষ হয়ে যাচ্ছে, শেষকে যে আমরা মৃত্যু হিসেবেও দেখতে পারি, একটা শতকের যে মৃত্যু সেইটাকে যেন এভাবে চাদর দিয়ে ঢেকে রাখা হয়েছে এবং দেখে মনে হচ্ছে যে অনেকগুলো মৃতদেহ পরপর যেন শুয়ে রয়েছে এবং সবাইকে সাদা চাদর দিয়ে মুড়ে দেওয়া হয়েছে। He script the cloudy canopy, the wind his death lament. He script, এই যে মেটাফর, এটা খুব সাংঘাতিক। He script the cloudy canopy, the wind his death lament, মানে এই যে ক্লাউডি স্কাই, উপরের যে ক্লাউডি স্কাই, সেই যে মেঘলা আকাশ, সেইটা হার্ডি কল্পনা করছেন যে এই মৃতদেহ যারা শুয়ে রয়েছে তাদের উপর একটা চাঁদোয়া খাটিয়ে দিয়েছে, মানে মৃত্যুরও যেন একটা বাসস্থান প্রয়োজন এবং সেই মৃতদেহকে বাসস্থান দেওয়ার জন্য মেঘলা আকাশ একটা চাঁদোয়া খাটিয়েছে এবং দ্য উইন্ড হিজ ডেথ ল্যামেন্ট, মৃত্যুর জন্য যে ফানেরাল সং, ডার্জ যেটাকে বলা হয়, যে মৃত্যুর গান গাইতে হয়, তো মৃত্যুর পর যে মৃত্যুকে জানানোর জন্য যে গান, মৃতদেহের জন্য যে গান বা মৃত্যুর জন্য মানে মৃতদের শোক পালনের জন্য যে গান, সেই গানটা যেন বাতাস এসে গেয়ে যাচ্ছে। দ্য উইন্ড হিজ ডেথ ল্যামেন্ট, দ্য অ্যানশিয়েন্ট পালস অফ জার্ম অ্যান্ড বার্থ। এই দুটো লাইন আমার খুব প্রিয়, মানে আমি ছাত্রাবস্থায় এই লাইন দুটো খুব পড়তাম, জানি না কেন, আমার একটা অদ্ভুত অনুভূতি হতো এই কবিতাটার এই দুটো লাইন পার্টিকুলার পড়তে গিয়ে। The ancient pulse of germ and birth was shrunken hard and dry, মানে এই যে ancient pulse of germ and birth, germination and birth, এই সৃষ্টির আদি যুগ থেকে এই যে জীবনের চাকাটা ঘুরছেই, নতুন জার্মিনেশন এবং সেখান থেকে নতুন ক্রিয়েশন হচ্ছে, এই ancient pulse of germ and birth was shrunken hard and dry, এই গোটা জীবনের চক্র, জন্মের যে চক্র বা জীবনের যে প্রবাহ, হার্ডি বলছেন এই পুরো প্রবাহটা সেই মুহূর্তে দেখে মনে হচ্ছিল যেন স্তব্ধ হয়ে গেছে। মানে তার মনে হচ্ছে যে তিনি অজস্র মৃতদের ভিড়ে এসে দাঁড়িয়েছেন, তিনি একমাত্র জীবিত ব্যক্তি, চারিদিকে মৃতরা শুয়ে আছে এবং সেই মৃতদের মাঝে দাঁড়িয়ে তার মনে হয়েছে যে জীবনের
যে প্রারম্ভিক খেলা বা প্রাগৈতিহাসিক যুগ থেকে জীবনের যে খেলাটা চলে আসছে, সেই খেলাটা বুঝি বন্ধ হয়ে গেছে। এই অ্যানশিয়েন্ট পালস অফ জার্ম অ্যান্ড বার্থ ওয়াজ শ্রাঙ্কেন, হার্ড অ্যান্ড ড্রাই। কোনো চিহ্ন তিনি খুঁজে পাচ্ছেন না। জীবন যে রয়েছে এর কোনো চিহ্ন খুঁজে পাচ্ছেন না। তার মনে হচ্ছে তিনি এমন একটা সময় এসে দাঁড়িয়েছেন যেখানে আর কেউ জন্ম নিচ্ছে না, মৃতেরা একের পর এক ভিড় করে রয়েছে। এটা তার মনে হচ্ছে এই সেকেন্ড স্ট্যান্জায় এসে। অ্যান্ড এভরি স্পিরিট আপন আর্থ সিমড ফার্ভারলেস অ্যাজ আই। ফার্ভারলেস এই শব্দটির মানে হলো ডিজেক্টেড, দ্যাট মিনস স্পিরিটলেস। তার মনে হচ্ছে যে এভরি স্পিরিট আপন আর্থ সিমড ফার্ভারলেস অ্যাজ আই। এবং এই মুহূর্তে, যে মুহূর্তে তিনি দাঁড়িয়ে আছেন, পৃথিবীর বুকে প্রত্যেকটি স্পিরিট, এখানে স্পিরিট কিন্তু আবার আত্মা নয়, মানে এখানে স্পিরিট বলতে কিন্তু মৃত নয়, এখানে স্পিরিট হচ্ছে আমাদের যে জীবনের যে উৎসাহ, যে যে কর্মোদ্যম, সেই বিষয়টি। এভরি স্পিরিট আপন আর্থ সিমড ফার্ভারলেস অ্যাজ আই। এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে পৃথিবীর বুকে প্রত্যেকটা জীব যেন আমার মতো স্পিরিটলেস, ডিজেক্টেড। মানে এই পৃথিবীকে যে প্রতিটা জিনিস পৃথিবীর রূপ দেয়, প্রাণী, মানুষ সহ গাছপালা থেকে শুরু করে সমস্ত কিছু, অর্থাৎ প্রকৃতি বলতে আমরা যেটা বুঝি, হার্ডি বলছেন যে আমার মনে হচ্ছিল সেই মুহূর্তে দাঁড়িয়ে যে এই পৃথিবীর প্রতিটা জিনিস যেন আমার মতোই ডিজেক্টেড, হতাশ। মানে জীবনের তো কোনো ইঙ্গিত তিনি খুঁজে পাচ্ছেন না, জীবনের কোনো চিহ্ন খুঁজে পাচ্ছেন না। তাই তার মনে হচ্ছে যে পৃথিবীর প্রতিটা জিনিস, প্রতিটা এলিমেন্ট আমার মতোই হতাশ। কারণ অনুপ্রেরণা নেবার মতো বা অনুপ্রাণিত হওয়ার মতো আশেপাশে আর কিছু ঘটছে না যা বাঁচতে একটু সাহায্য করে বা বেঁচে থাকবার সাহসটুকু দেয়। কারণ মৃতদের মাঝখানে দাঁড়িয়ে মৃত্যুকেই নর্ম বলে মনে হয়, মৃত্যুকেই মনে হয় যেন এটাই স্বাভাবিক, বেঁচে থাকাটাই অস্বাভাবিক। প্রথম দুটো স্টান্জায় টমাস হার্ডির এই অনুভূতিটা হচ্ছে, যেখানে তার মনে হচ্ছে যে মৃত্যুটাই স্বাভাবিক। এবার যখন তিনি এরকম একটা হতাশার মধ্যে নিমজ্জিত হয়ে গেছেন, সেই সময় অ্যাট ওয়ান্স তিনি লিখছেন, আ ভয়েস অ্যারোজ অ্যামাং দ্য ব্লিক টুইগস ওভারহেড। তো চারিদিকে যখন এরকম একটা হতাশা, অধিকাংশ গাছের পাতা ঝরে গেছে, গাছগুলো কঙ্কাল হয়ে দাঁড়িয়ে আছে, সেই মৃত্যুর চিহ্নের মধ্যে, মৃত্যুর ছাপের মধ্যে হঠাৎ করে তিনি শুনতে পেলেন একটা ভয়েস, একটা শব্দ। A voice, at once a voice arose among the bleak twigs overhead. এই হতাশার ছবির মধ্যে হঠাৎ করে তিনি শুনতে পেলেন যে একটা শব্দ, একটা স্বর ভেসে আসছে। In a full-hearted even song of joy illimited. In a full-hearted even song, মানে তিনি এখনো খুঁজে পাননি যে এই শব্দটা কোথা থেকে আসছে, কিন্তু তিনি বুঝতে পারছেন শব্দটা যেখান থেকেই আসুক না কেন, এই শব্দের মধ্যে একটা সাংঘাতিক তীক্ষ্ণতা, তীব্রতা আছে, যে তীব্রতা বেঁচে থাকবার ইঙ্গিত দেয়, যে তীব্রতা হয়তো বুঝিয়ে দেয় যে বাঁচার মধ্যেই সার্থকতা। ইন আ ফুল হার্টেড ইভেন সং অফ জয় ইনলিমিটেড, এবং একটা আনন্দের সুর, যে আনন্দ বাঁধনহীন, বাঁধ ভাঙা আনন্দের সুর তিনি শুনতে পাচ্ছেন। এবার তিনি দেখছেন অ্যান এজেড থ্রাশ, একটা থ্রাশ পাখি, একটা ভীষণ বয়স্ক বুড়ো একটা থ্রাশ পাখি, ফ্রেইল, তার শরীর খুব ভঙ্গুর, নট, দ্যাট মিনস সে খুব লিন, পাতলা, একটা শুকিয়ে যাওয়া চেহারা, অ্যান্ড স্মল, একটা ছোট্ট চেহারা, মানে যে চেহারার মধ্যে ভাঙনের ইঙ্গিত স্পষ্ট, যে চেহারার মধ্যেও ফুরিয়ে আসার ইঙ্গিত একেবারে স্পষ্ট, যে একটা ছোট্ট থ্রাশ পাখি যার শরীরটা ভেঙে গেছে এবং যে খুব লিন, পাতলা, ফ্রেইল, খুব দুর্বল, সে এই ডাকটা দিচ্ছে বা এই চিৎকারটা সে করছে। ইন ব্লাস্ট বিরাফল্ড ক্লিউম,
এই ফ্রেজটা খুব ইম্পর্টেন্ট, এই ফ্রেজ দিয়ে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। ইন ব্লাস্ট বিরাফিল প্লিউম, তার মানে হচ্ছে যে ওর শরীরের যে পালকগুলো, দোজ ফেদার্স ওয়ার অ্যাকচুয়ালি ডিসওরিয়েন্টেড, মানে তার শরীর এতটাই ভঙ্গুর, এতটাই ফ্রেজাইল সে, যে তার শরীরের এই পালকগুলো সমস্তটাই একটা ডিসঅর্ডার্ড বা ডিসওরিয়েন্টেড সিচুয়েশনের মধ্যে রয়েছে, যে তার শরীরের পালকগুলো সব এলোমেলো হয়ে গেছে। তো সেই রকম একটা শরীর নিয়ে, যে শরীরের মধ্যে কোনো নিউট্রিশনের ইঙ্গিত নেই, এবং নিউট্রিশনের সঙ্গে আমাদের বেঁচে থাকবার একটা প্রত্যক্ষ যোগ রয়েছে। অর্থাৎ একটা ভঙ্গুর শরীর, যে শরীরের মধ্যে কোনো বেঁচে থাকবার ইঙ্গিত থাকলেও সেটা প্রায় ফুরিয়ে এসেছে, এইরকম একটা শরীরের থেকে, এইরকম একটা প্রাণীর থেকে একটা এমন শব্দ আসছে যে শব্দের মধ্যে বেঁচে থাকার ইঙ্গিত রয়েছে, বা যে শব্দের মধ্যে বাঁচবার যে আনন্দ, সেই আনন্দের ছাপ রয়েছে। তিনি লিখছেন যে, আমি আগের দুটো লাইন একসাথে একটু বলি, তাহলে বলতে সুবিধা হয়। অ্যান এজেড থ্রাশ, ফ্রেইল, নট অ্যান্ড স্মল, ইন ব্লাস্ট বিরাফিল্ড প্লিউম, had chosen thus, এই chosen শব্দটা খুব গুরুত্বপূর্ণ, had chosen thus to fling its soul upon the growing gloom। তিনি বলছেন একটা পাখি, যে পাখির বর্ণনা আমি দিলাম, যে পাখিটা আমি বোঝালাম যে কি ধরনের পাখি তিনি এখানে দেখছেন, তো এইরকম একটা ভঙ্গুর ফ্রেজাইল একটা পাখি, সে হ্যাড চোজেন দাস, সে এইভাবে গান গাওয়ার কথা বা এইভাবে চিৎকার করার কথা সে ভেবেছে, সে এটাকে বেছে নিয়েছে। হ্যাড চোজেন দাস টু ফ্লিং হিজ সোল, দ্যাট মিনস পুয়ার ফোর্থ ইটস জয়ফুল হার্ট। এইরকম একটা ম্যাড়মেড়ে প্রাণহীন পরিবেশের মধ্যেও এই অসুস্থ পাখিটি বেছে নিয়েছে সে কিভাবে বাঁচবে। অর্থাৎ এই চোজেন শব্দটা আমি এই কারণে গুরুত্বপূর্ণ বলছি, যে হার্ডি সম্ভবত বলতে চাইছেন যে লাইফ ইজ এ চয়েস, প্রবাবলি, যে আমাদের বেছে নিতে হবে যে আমরা কিভাবে বাঁচতে চাই। এই বেছে নেওয়ার যে স্বাধীনতা, এইটা আমাদের থাকা উচিত, এবং এটা আমাদের জীবনে প্রয়োগ করা উচিত। হার্ডি এখানে এই কথাটাই বলছেন যে দিস ফ্রেইল বার্ড হ্যাড চোজেন দিস টু pour out or to sort of burst out its unlimited joy। জীবনের যে উৎসাহগুলো, জীবনের এক্সাইটমেন্টগুলো, এই পাখিটা এইভাবে প্রকাশ করার সাহস দেখিয়েছে, বা জীবনটাকে সে এভাবে বেছে নিয়েছে। আপন দ্য গ্রোয়িং গ্লুম, এই গ্রোয়িং গ্লুমটা আবার অ্যাগেইন উই আর টকিং অ্যাবাউট দ্যাট এক্সটেন্ডেড মেটাফর, যে যেখানে এর লেক্সিক্যাল বা আক্ষরিক মিনিং হচ্ছে যে যখন এরকম চারিদিকে অন্ধকার ঢেকে আসছে, আমি মানুষ হিসাবে, মানুষ হয়েও যখন আর বেঁচে থাকার কোনো কারণ খুঁজে পাচ্ছি না, আমার মনে হচ্ছে যে আমি মৃত শরীরের মাঝখানে দাঁড়িয়ে আছি, তো এইরকম একটা পেসিমিস্টিক জগতের মধ্যেও এই পাখিটা উল্লাস করবার বা কি বলবো, এক্সাইটেড হওয়ার, এক্সাইটমেন্ট নিয়ে বেঁচে থাকার একটা কারণ খুঁজে পেয়েছে। এবার এর যদি আমরা যদি অ্যালেগরিক্যাল মিনিংটা খোঁজার চেষ্টা করি, তাহলে আবারও ওই একই জায়গায় ফিরে আসতে হয়, যে টমাস হার্ডি এই ওয়েস্টার্ন সিভিলাইজেশনের মধ্যে বেঁচে থাকবার কিছু খুঁজে পাচ্ছেন না, তিনি এর মধ্যে ভালো কোনো কিছু সন্ধান পাচ্ছেন না। তিনি এই ওয়েস্টার্ন সিভিলাইজেশনের যে ডিগ্রেডেশন, তার যে একটা অবক্ষয়, সেই অবক্ষয়ের মধ্যে বাঁচার কোনো ইঙ্গিত খুঁজে পাচ্ছিলেন না। কিন্তু এই লাইনটায় সম্ভবত তিনি এই ইঙ্গিতটা দিলেন যে আমরা কিভাবে বেঁচে থাকবো, পেসিমিজম নিয়ে নাকি অপটিমিজম নিয়ে, সেটা সম্ভবত কিছুটা আমাদের চয়েস, বা অনেকটাই হয়তো আমাদের চয়েস। আমরা ইচ্ছে করলেই হয়তো চূড়ান্ত নৈরাশ্যবাদী একটা পরিবেশের মধ্যেও কিছুটা আশার আলো খুঁজে নিতে পারি। এই একটা অপটিমিজমের ইঙ্গিত তিনি এই থার্ড স্টানজায় দিয়ে গেলেন। ফোর্থ অ্যান্ড লাস্ট স্টানজা তিনি বলছেন, সো লিটিল কজ ফর ক্যারলিংস, সো লিটিল কজ ফর ক্যারলিংস, এই আনন্দের কোনো কারণ ছিল না। মানে ওই থ্রাশ পাখির যে ডাক, সেইটাকে হার্ডি ইন্টারপ্রেট করছেন একটা আনন্দের সুর বা আনন্দের গান হিসেবে।
তাই বলছেন সো লিটিল কজ ফর ক্যারলিংস, মানে আনন্দের কিছু ঘটেনি। যে পরিবেশে তিনি রয়েছেন সেই পরিবেশে সে মৃতদের ভিড়ের মধ্যে আনন্দ পাওয়ার মতো কিছু নেই। সো লিটিল কজ ফর ক্যারলিংস অফ সাচ এক্সট্যাটিক সাউন্ড, এই যে ভীষণ একটা প্রাণোচ্ছল শব্দ, প্রাণোচ্ছল গান, এই গান বা এই চিৎকার বা এই এই নীরবতাকে ভাঙার, মৃত্যুর নীরবতাকে ভাঙিয়ে বা ভেঙে দিয়ে জীবনের ডাক, জীবনের শব্দকে এস্টাবলিশ করবার যে প্রবণতা, এইটা করার মতো কিছু ঘটেনি। হার্ডি বলছেন এই 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 গানটার জন্য আনন্দের কোনো পরিবেশ এখানে নেই, তা সত্ত্বেও পাখিটা এইভাবে ডাকছে। So little cause for carolings of such ecstatic sound was written on terrestrial things, that means earthly things, afar or nigh around. হার্ডি বলছেন যে আমি অনেকবার খুঁজে দেখলাম যে আশেপাশে এমন কিছু কি ঘটছে যা এই পাখিটাকে আনন্দ দিতে পারে, যে কারণে পাখিটা হয়তো ডেকে উঠলো বা এই আনন্দের গানটা গেয়ে উঠলো, কিন্তু না, এরকম কোথাও কিছু নেই। যে আশেপাশে এমন কোথাও কিছু নেই, এই পৃথিবীর বুকে এই মুহূর্তে এমন কোথাও কিছু ঘটছে না যেটা আমাদের একটু উৎসাহ দেয়, একটু আনন্দ দেয়, এবং যে আনন্দে আমরা একটা গান গাইতে পারি। না, এমন কোথাও কিছু ঘটছে না। That I could think there trembled through his happy good night air. তিনি লিখছেন, এই জায়গাটা আরেকবার পড়ি, so little cause for carolings of such ecstatic sound was written on terrestrial things afar or nigh around, that I could think there trembled through his happy good night air. এই trembled through এটা মানে হচ্ছে যে vibrated in every part of the nature, মানে তিনি বলছেন আমি এমন কোনো আনন্দের খোঁজ খুঁজে পাইনি, আমি কোনো আনন্দের সোর্স খুঁজে পাইনি যেটা এই পাখিটা খুঁজে পেয়েছিল। এবং খুঁজে পেয়েছিল বলেই সে চূড়ান্ত নৈরাশ্যের মধ্যেও বাঁচবার আশাটুকু জাগিয়ে রাখতে পেরেছিল, কারণ সে নিজে সেভাবে বাঁচবে বলে সিদ্ধান্ত নিয়েছিল। ওই যে চোজেন শব্দটা, যেটা আগের স্ট্যান্সে আমরা পড়লাম, that I could think there trembled through his happy good night air, that is farewell song. এই গুড নাইট এয়ার এখানেও এইটাকে আমরা ইন্টারপ্রেট করতে পারি যে এটা সম্ভবত টমাস হার্ডি একটা ফেয়ারওয়েল সং হিসেবে দেখছেন, যে এই 19th সেঞ্চুরি শেষ হয়ে যাচ্ছে এবং এই থ্রাশ পাখির সেদিনের যে গান নীরবতাকে খান খান করে দিয়েছিল, নীরবতাকে ভেঙে দিয়েছিল, সেই গানটা সম্ভবত এই শতকের ফেয়ারওয়েল সং, বিদায়ের গান। লাস্ট দুটো লাইন, some blessed hope whereof he knew and I was unaware. তিনি লিখছেন হয়তো ব্লেসেড হোপ, কোনো একটা কোথাও কোনো একটা আশার ইঙ্গিত ছিল যেটা আমি খুঁজে পাইনি, এই ছোট্ট পাখিটা হয়তো খুঁজে পেয়েছে, আমার জানা ছিল না। তিনি লিখছেন যে আমি জানতাম না এই পৃথিবীতে আর কোথাও কোনো বেঁচে থাকবার আশা টিকে আছে কিনা, আমি সেই ইঙ্গিত পাইনি, কিন্তু এই ছোট্ট পাখিটা সেই ইঙ্গিতটা পেয়েছিল। সেই ইঙ্গিতটাই এই নীরবতার মধ্যে, এই মৃত্যুর মধ্যে জীবনের একটা ছোট্ট দ্বীপ জ্বালিয়ে গেল। এইটা হচ্ছে মূলত এই কবিতাটির বিষয়বস্তু, যেখানে টমাস হার্ডি কবিতাটা শুরু করছেন একটা পেসিমিজম দিয়ে, চূড়ান্ত নৈরাশ্যবাদী একটা ইঙ্গিত দিয়ে, কিন্তু কবিতার শেষে তিনি অপটিমিস্টিক, তিনি আশার আলো জ্বালিয়ে রাখছেন। সম্ভবত এই কারণে যে তার মডার্নিজম বা মডার্নাইজেশন যখন শুরু হচ্ছে, ওয়েস্টার্ন সিভিলাইজেশনের এই আধুনিকতা তিনি মেনে নিতে পারছেন না, কিন্তু যেহেতু তিনি নিজে ঈশ্বরে বিশ্বাসী ছিলেন, সে কারণে হয়তো তার মনে হয়েছে যে আগামী দিনে ভালো কিছু হলেও হয়তো হতে পারে, এবং আমাদের বেঁচে থাকাটা, আমরা ভালো থাকবো কিনা, ভালো থাকতে পারবো কিনা, আমরা আশা নিয়ে বাঁচতে পারবো কিনা, সেটা অনেকটাই আমাদের নিজেদের ইচ্ছের উপর নির্ভর করে। আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি। তোমরা তোমাদের মতামত জানাবে, কোনো সাজেশন থাকলে সেটা অবশ্যই জানাবে, এবং যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে, যদি মনে হয় যে কোনো টেক্সট নিয়ে তোমরা চাইছো আলোচনা করি, সেটাও আমাকে জানাবে। এবং যদি মনে হয় যে আমার এই
অ্যাকাডেমিক কন্টেন্টসগুলো তোমাদের ভালো লাগছে, তাহলে আমাকে একটু সাপোর্ট করো। থ্যাংক ইউ। খুব তাড়াতাড়ি ফিরে আসবো অন্য কোনো কন্টেন্ট নিয়ে। ভালো থেকো সকলে।